গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 22শে নভেম্বর, বারটা হলো শুক্রবার। আজকে ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে এসেছি। কালকে বিকালবেলায় টবগুলোতে জল দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে মাটিটা গরম হওয়ার আগে সকাল সকাল একটু জলটা দিয়ে দিই। সামঞ্জস্য আনার জন্যে 15 তারিখের পর থেকে আমি আর কোনো ভ্লগ শ্যুট করিনি। আজকে থেকে চেষ্টা করব ভ্লগগুলো যাতে আমি তাড়াতাড়ি করে এডিট করে আপলোড করতে পারি, আর যেন আমার আগের মতো ভ্লগ না জমে যায়। আসলে কি বলতো, ভ্লগ শ্যুট করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সেই ভ্লগ এডিট করতে আমার ততটাই কষ্ট হয়। সব থেকে বেশি কষ্ট হয় এই ভয়েস ওভার দিতে। এরই মাঝখানে ছোটি আর নেতুবাবুও গত মঙ্গলবার বাড়িতে চলে এসেছে। তবে নেতুবাবুর রিপোর্ট একদম ঠিক আছে, ওর রিপোর্টে কোনো সমস্যা নেই। আর বাড়িতে আসার পর পেটে ব্যথার কথাটাও আর বলেনি। এবার বলো তোমরা কেমন আছো, তোমাদের দিন কেমন কাটছে, শরীর ঠিক আছে তো? আমি তো এসেছিলাম ছাদে জল দেওয়ার জন্যে, কিন্তু এখন আমি আর ছোটি দুজন মিলে শাক তুলতে শুরু করেছি। বেশিরভাগ টবগুলোতেই অনেক শাকের গাছ হয়েছে। ছোটিকে ডেকে বলেছিলাম আমাকে একটা চাকু দিয়ে যেতে, ও আমাকে সেটাই দিতে এসেছিল। আর এখন আমি ওকে বসিয়ে দিয়েছি শাক তোলার জন্যে। ও বলল আজকে সকালে ওর কাজের তাড়া নেই, সেই জন্যেই ওকে বললাম যদি তাড়া না থাকে তাহলে শাকের গাছগুলো একটু তুলে ফেলো। ভেবেছিলাম শাকটা কিছুদিন পরে তুলবো, আর একটু বড় হোক, তারপর একদিন তুলে খাওয়া যাবে। কিন্তু শাকের গাছ এত পরিমাণে হয়েছে প্রত্যেকটা টবে, সেই সাথে পোকাতে এমনভাবে পাতাগুলো নষ্ট করছে, আর কিছুদিন পরে হয়তো খাওয়াই যাবে না। সেই সাথে গাছগুলো ছোট অবস্থাতেই না কেমন খারাপ হয়ে যাচ্ছে। কত কিছুই তো লাগালাম, কিন্তু কোনো কিছুই খুব একটা ভালো হয়নি। তবে পেঁয়াজগুলো ভীষণ ভালো হয়েছে। এখন মনে হচ্ছে প্রত্যেকটা টবে পেঁয়াজ লাগালেই ভালো করতাম। পেঁয়াজ হোক বা না হোক, পেঁয়াজের পাতাগুলো তো বিভিন্ন খাবারে ব্যবহার করা যায়, আর সেই চিন্তাভাবনা থেকেই লাগিয়েছিলাম। শাক তোলা হয়ে গেছে, আমি এখন গাছগুলোতে জল দিচ্ছি আর ছোটির সাথে গল্প করছি। সেই সাথে দুজন মিলে এখন এই শালিকদেরকে দেখছি। অনেক শালিক বসেছে কাকিমাদের ধানের ওপরে। কাকিমারা এখন ধান সিদ্ধ করছে, আর এই ধানগুলো ভাঙিয়ে চাল তৈরি করে তারপর কিন্তু ঘরের চালই কাকিমারা খাবে। একটা সময় আমার শ্বশুরবাড়িতেও ঘরের চালই খাওয়া হতো, তবে এখন সবাই কিনে খায়। তো এদিকে আমার জল দেওয়া হয়ে গেছে, আর ছোটিও নিচে চলে গেছে, ঘোষ এসেছে। তবে এদিকে দেখছি ছোটি এক কাণ্ড ঘটিয়েছে। দেখছো, এগুলো হলো সব বিটের গাছ, আর ও হয়তো বুঝতেই পারেনি যে এগুলো বিটের গাছ। দেখছি সব গাছগুলোও তুলে ফেলেছে। আমি অবশ্য ওকে শাক তোলার সময় বলেছিলাম বেশ কিছু বিটের গাছ হয়েছে, গাছগুলো লাল লাল, ওগুলো একটু দেখে তুলো। ও হয়তো লক্ষ্য করেনি, গল্পে গল্পে বিটের গাছগুলোকেও তুলে ফেলেছে। এদিকে দেখছি ছোটি দুধ নিয়ে চলে এসেছে। আমি ছোটিকে ডেকে বললাম তুমি ভুল করে সব বিটের গাছগুলোই তুলে ফেলেছো। ও তো খানিকটা অবাকই হয়ে গেছে। তবে আমি ভাবছি ওই বিটের গাছগুলোকে একটু লাগিয়ে দেব, যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে আমার কাছে আরও কিছু বীজ আছে, ওই বীজগুলোকে আবার একটু ছড়িয়ে দেব। এদিকে ছোটি দেখার জন্য ছাদে চলে এসেছে। তবে ছাদে এসে ও যে কথাটা বলছে, সেই কথাটা শুনে আমার না সত্যি রাগ হয়ে গেছে। ও বলছে এই পেঁয়াজ গাছকে ও ভেবেছে বিটের গাছ, যেহেতু পেঁয়াজের গোড়াটা লাল। তোমরাই বলো এই কথাটা কি ভিত্তিহীন কথা নয়? পেঁয়াজ গাছকে কেউ কোনোদিন বিটের গাছ ভাবে বলো তো? ও বলছে ওই যে লাল লাল, সেটাকে দেখেই আমি ভেবেছি এটা বিটের গাছ। একটা গ্রামের মেয়ে হয়ে, একটা চাষির মেয়ে হয়ে ও বলছে পেঁয়াজ গাছকে বিটের গাছ। ওকে বললাম এই কথাটা তুমি কারোর সামনে বলো না যে পেঁয়াজ গাছ বিটের গাছ। হ্যাঁ, আমিও বিটের গাছ চিনতাম না। যখন ওই বিটের বীজগুলো অঙ্কুরিত হয়ে গাছ হলো, তখন ওই বিটের বীজগুলো না গাছে লেগেছিল, তো সেটা দেখেই চিনতে পেরেছিলাম। কিন্তু পেঁয়াজ গাছকে কে বিটের গাছ ভাবে বলো তো? ও যদি আমাকে বলতো যে মেজদি আমি বুঝতে পারিনি, ভুল করে তুলে ফেলেছি, ওখানেই কিন্তু কথা শেষ হয়ে যায়। কিন্তু ও কিছুতেই মানবে না, ও একই কথা বলছে আমি পেঁয়াজের গাছকে বিটের গাছ ভেবেছি। তো আমার কাছে সকাল সকাল বকাও শুনলো। আর আমাদের ছোটির না একটা গুণ আছে, ও যেটা বলবে, ও যেটা ভাববে সেটাই ঠিক। তুমি যত যাই ওকে বোঝাও না কেন, ও শুনবে, শোনার পরে বলবে হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক। মানে ওর কথাটাকেই ও সবসময় রাখতে চায়। তো সেই জন্যে বেশ খানিকক্ষণ হইচই করলাম আমরা, হাসি মজা হলো। আর তারপর নিচে এসে ঘরটর ঝাড় দিয়ে আমি স্নান করে নিয়েছি আজকে। কাল আবার মাথায় তেল দিয়েছিলাম, তাই আজ আবার সকাল সকাল শ্যাম্পুও করে নিয়েছি। আর এদিকে দেখছি অপর্ণা অক্কবাবুকে নিয়ে চলে এসেছে আমার কাছে। আমাকে এসে বলছে মেজদি তুমি একটু খাইয়ে দাও তো। লাস্ট কদিন ধরে অক্কবাবু দুপুরবেলায় আমার কাছে ভাত খায়, তো আমার কাছে বেশ ভালো খায়।
তো সেই জন্যে ওর মা আজকে সকাল সকাল আমার কাছে নিয়ে এসেছে খিচুড়ি খাওয়ানোর জন্যে। অনেকক্ষণ থেকে অপর্ণা চেষ্টা করছিল, পারছিল না। আমার কোলে এসেও প্রথমে খেতে চাইছিল না, তবে এখন বেশ ভালোই খাচ্ছে। ওদিকে নেতুবাবুর মা নেতুবাবুকে বকছে, সেই কখন ভাতের থালা দিয়ে বসিয়েছে, এখনো একটা ভাতও খেলো না। আর এদিকে অক্কবাবু এত ভালো খাচ্ছে, বলছে দেখ ভাইকে দেখে শেখ। আসলে নেতুবাবুকে না ওর মা ভাতটা অনেকটা দেরিতে খাওয়ানো শুরু করেছে। অক্কবাবু যেমন 1 বছর থেকে খাচ্ছে, নেতু কিন্তু 1 বছর থেকে ভাত খাওয়া শুরু করেনি, ও চাল ডালের গুঁড়ো খেত। তো সেই জন্যে ওর একটু এই ধরনের খাবার দাবার খেতে কষ্ট হয়। লিকুইড খাবার হলে তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু ভাত হলে ওর চিবোতে কষ্ট হয়। তো যাই হোক, অক্কবাবুর এদিকে মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর এবার আমি আমার খাবার দাবারের ব্যবস্থা করব। তো তার জন্যে কিছু সবজি নিয়ে নিয়েছি, আর আজকে প্রথম নতুন চপারটায় সবজি কাটছি। এনেছি অনেক দিন, কিন্তু কাটতে না মায়া লাগছিল, ওই যে চাকুর দাগ হয়ে যাবে, সেই জন্যে কাটা হয়নি। তবে আজকে কিছু সবজি কেটে এদিকে ভাজতে বসিয়ে দিলাম, আর এদিকে কিছু পাস্তা সিদ্ধ করতে বসাচ্ছি। হ্যাঁ, আজকে সকালের খাবারে পাস্তা করব। আসলে পাস্তা নেতুই খেতে চেয়েছিল, আমাকে বলছিল যে মা জানো আমি পাস্তা খাই। আমি বললাম ভালো তো, তোমার মাকে বলো করতে, তারপর আমরা সবাই মিলে খাবো। আমাকে বলছে আমার মা পারে না। আমি বললাম তোমার বাবা যে পাস্তা এনেছিল সেগুলো তাহলে তোমার মা কি করলো? ওর মা আবার বলে উঠেছিল নেতুবাবুর মামার বাড়িতে গিয়ে একদিন করে দিয়েছিল। আমি বললাম তাহলে আমাদেরকে কবে করে খাওয়াবে? ও বলল বেশিরভাগ পাস্তা নেতুবাবু খেলা করেই নষ্ট করে ফেলেছে, আর কিছু পাস্তা এখনও রয়েছে, আজকাল করতে করতে ওর আর করা হচ্ছে না। আসলে সকালে যেহেতু ওর রান্নাবান্নার ঝামেলা থাকে, যেহেতু সকালবেলায় নেতু ভাত খায়, সেই জন্যে ওর দ্বারা এই খাবারগুলো তৈরি করা সম্ভব হয় না। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে পাস্তা রেডি হয়ে গেছে, আর এখন নেতুবাবুকে একটু ডাকলাম। ও আবার পাশের বাড়িতে খেলতে গেছিলো, যাওয়ার আগে আমাকে বলেছিল যে মা তুমি আমাকে ডাকলেই চলে আসবো। আর ওর মা ডেকে দিয়েছে, এই যে ও চলে এসেছে, আর ওকে এই যে পাস্তা দিয়ে দিলাম। তবে এতটা ও একা খেতে পারবে না, ও আর ছোটি দুজন মিলে খাবে। তবে ওর খিদে হলো চোখে, সকালবেলায় ভাত নিয়ে বসেছিল, তবে ভাত খুব একটা খায়নি। আজকে ছোটিও খুব একটা জোর করেনি, ও যেহেতু পাস্তা খাবে তাই যতটুকু পেরেছে খেয়েছে, আলাদা করে ছোটি আর খাওয়ায়নি। তবে এদিকে আমি আমার খাবারটা খেয়ে নিলাম, আর অপর্ণা এসে অক্কবাবুকে এখন দিয়ে গেল। ওদিকে বাইরে ছোটি দাঁড়িয়ে আছে, ছোটি যেমন যেমন করছে অক্কবাবুও তেমন করার চেষ্টা করছে। এরকম কথা টাকা এই তো ও মা দেখেছো আমাদের অক্কবাবু এখন কত কিছু শিখছে। তো বেশ খানিকক্ষণ কাকিমণির সাথেও খেলা করলো, ওকে একটু নিচে বসিয়ে দিয়েছি। আমি আবার এদিকে একটু চা বসিয়েছিলাম, চাটা নামিয়ে দুপুরের জন্য একটু ভাত বসিয়ে দিলাম। আর আজকে ভাতের মধ্যে একটা আলু, একটা উচ্ছে আর এক টুকরো গাজর সিদ্ধ করতে বসালাম। তবে এদিকে অক্কবাবু নিচে থাকতে চাইছে না, ও কোলে উঠবে। জানো তো, কিছুদিন আগে পর্যন্ত অক্কবাবু আমার ঘরে আসতে খুব একটা পছন্দ করতো না, আসলেও 5-10 মিনিটের বেশি থাকতে চাইতো না, কারণ আমি তো ওকে বাইরে ঘুরতে নিয়ে যাই না। তবে ইদানিং ও আমার ঘরে আসতে, আমার ঘরে থাকতে বেশ পছন্দ করে। নেতুবাবু যদি নাও থাকে তাও ও নিজের মতো একাই খেলা করে। এই রে, ছেলের বোধহয় একটু বেশিই সুনাম করে ফেললাম। এতক্ষণ 2 ভাই বোন বেশ ভালো খেলছিল, হঠাৎ করেই অক্কবাবু ভীষণ কান্না শুরু করেছে। ও তো নিচে বসে থাকবে না, কোলে উঠবে। খানিকক্ষণ ওকে একটু কোলে নিয়ে ঘুরলাম, তাতেও কান্না থামছে না। তারপর ওকে নিচে বসিয়ে তাড়াতাড়ি করে ভাতের মাঠটা একটু ঝরিয়ে নিলাম, কিন্তু ছেলে এখনও কেঁদে যাচ্ছে, এখন আমার কোলেই আছে। আমি ভাবলাম ওর হয়তো খিদে লেগেছে, তাড়াতাড়ি করে ভাতটা মেখে ওকে খাইয়ে দেব। তবে না, এখন বুঝতে পারছি ছেলের ঘুম পেয়েছে। তবে দুপুরবেলায় ও ঘুমোয় না, আজকে সকালবেলাতেও ঘুমোয়নি, সেই জন্যে ওর ভীষণ ঘুম পেয়েছে। তো অপর্ণা ওদিকে স্নান করছে, কাকিমা এসেছে, কাকিমার কাছে দিয়ে আমি এখন ভাতটা মেখে নিচ্ছি।
যবে থেকে ও আমার কাছে দুপুরে ভাত খাওয়া শুরু করেছে তবে থেকে অপর্ণা ওকে আর দুপুরে দুধ খাওয়ায় না। তো সেই জন্যে ওকে না খাইয়ে ঘুম পাড়াতেও পারবো না। তো অনেক কষ্টে এদিক ওদিক করে ওর ঘুমটা ভাঙানো হলো। আর এখন ভাতটা মেখে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছি। তবে এত ঘুম পেয়েছে ছেলের যে খেতে খেতেই ঘুমিয়ে পড়ছে দেখো। তবে আমাদের অক্কবাবুর একটা বিষয় ভালো, যে ওর ফোনের সঙ্গে এখনও কোনো পরিচিতি হয়নি। ফোন দেখে খাওয়া বা ফোন নেওয়া এই ব্যাপারগুলো ওর মধ্যে নেই। আগে তো হাতের কাছে ফোন পেলে ছুঁড়ে ফেলে দিত, আর ইদানিং যখনই ও আমার ফোনটা দেখে তখন নিজের হাতটা কানে নিয়ে আমাকে বলে আ। আসলে ও যখন আমার কাছে থাকে তখন আমি ওর জেঠুকে ফোন করি, কখনো ভিডিও কল, কখনো ভয়েস কল, কখনো ওর কথা শোনাই, কখনো ওর কাজকর্ম দেখাই। তো ও এখন বুঝতে পারে যে জেম্মা কথা বলে, তো সেটাই আমাকে বলতে চায় যে কথা বলো। তবে এদিকে এনাকে দেখো, এতক্ষণ যে কাজ ছিল সে এখন হাসছে, মানে খেতে খেতে ওর ঘুম পালিয়ে গেছে। আর এদিকে ওর মা স্নান করে চলে এসেছে। আমি তো ভেবেছিলাম ওর মা স্নান করে আসবে তারপর ওকে খাওয়ানো শুরু করব। তবে ও যা কান্নাকাটি শুরু করেছিল। যাই হোক, খাওয়া তো হয়ে গেছে। আর এদিকে অক্কবাবু এখন বাড়ি চলে যাচ্ছে। তবে দেখো আমাকে টাটা করছে, আমি কিন্তু কিছু ওকে বলিনি, ও নিজে থেকেই টাটা করছে। আবার দেখো খানিকটা যাওয়ার পর আবার আমাকে টাটা করছে। এত দুষ্টু আর এত সুইট হয়েছে না ও। নেতুবাবুও ছোটবেলাতে ভীষণ মিষ্টি ছিল, অক্ষর থেকেও শান্ত ছিল নেতু। এখন যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হচ্ছে। তো এদিকে মণ্ডলবাবু ফোন করেছে, ওর সঙ্গে কথা বলতে বলতে আমি ঘর দুটো একটু মুছে নিলাম। আর তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে। কালকের কিছু তরকারি ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি। তো প্রথমে শাক ভাজাটা গরম করলাম। আর কালকে না মূলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম, তো ছোটিদেরকে দেওয়ার জন্য রেখেছিলাম। তবে ছোটি কালকে তরকারিটা নেয়নি, ও কালকে সকালবেলায় মাছের ডিমের অনেকটা তরকারি রান্না করেছিল। সেই সাথে ওরা নেতুবাবুর রাত্রিবেলায় একটা বাড়িতে জন্মদিনের নেমন্তন্ন ছিল, তো সেই জন্যে ওরা রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল না। তো সেই তরকারিটাই গরম করে নিলাম। আর এখন ভাবছি অর্ধেকটা ওদের দিই আর অর্ধেকটা আমি খাই। তো এদিকে আমি ওকে দিতে এসেছি। ছোটি বলছে তুমি কেন দিচ্ছ? এদিকে দেখো আমার কতটা তরকারি রয়েছে, মানে কালকের সেই মাছের ডিমের তরকারি ও শেষ করতে পারেনি, আমাকে দিতে চেয়েছিল। আমি আবার মাছের ডিমের তরকারি না খুব একটা পছন্দ করি না। এখন তাও মাছের ডিম ভাজা খাই, তবে তরকারি আমার পছন্দ না। তো আজকে বললাম দাও, আমি এক পিস ডিম নিয়ে যাচ্ছি, তুমি বরঞ্চ মাছটা রেখে দাও। ঘরে এসে আমিও খেতে বসে পড়েছি। আর এখন চটপট করে খাবারটা খাই, কারণ আজকে তো আবার হাটবার। ছোটি আর আমি দুজন মিলে আজকে হাটে যাব, অনেক দিন বাদে দুজন মিলে হাটে যাব। আজকে অবশ্য হাটে না গেলেও হতো, কারণ গত সোমবারে আমি হাটে গেছিলাম। সবজি আছে আমার কাছে, ছোটি বলছিল যা আনতে হবে বলো, আমি এনে দিচ্ছি। তবে আমার যেহেতু মান্থলি পেনের সময় চলে এসেছে, তাই ভাবছি আমি নিজেই যাই, একটু বেশি করে সবজি টবজি এনে রাখি। ছোটি তো বলেছে 3টের দিকে বেরোবে, যার জন্য আজকে নেতুবাবুকে ঘুম পাড়ায়নি। তো এদিকে দেখছি কিছু লোক এসেছেন কালেকশন করতে, তো ওনাদেরকে যা পারলাম দিলাম। আর তারপর সিঙ্কে যে বাকি বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে গ্যাসটাকেও একটু মুছে নিচ্ছি। আজকে যখন ভাত বসিয়েছিলাম তখন ভাতের মার পড়ে গেছিলো, তাই গ্যাসটাকে মুছতে হলো। তো চলো, রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। আর এই ঘরে এসে আমি জামাটাকে একটু পাল্টে নিলাম, সেই সাথে এই জানলাটাও একটু লাগিয়ে দিচ্ছি। আজকাল যেহেতু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, ঘরের পেছনটা দেখলে না একটু ভয় লাগে, তো সেই জন্যে সকাল সকাল জানলাটা বন্ধ করে দিই। তো আমি তো রেডি হয়ে গেছি, তবে নেতুবাবুর মায়ের এখনও হয়নি, ওর আরও খানিকটা সময় লাগবে। তাই আমার হাতে খানিকটা সময় আছে, তাই ভাবছি এই জামাকাপড়গুলো একটু ভাঁজ করে রেখে যাই। তবে জানো তো, আমি কিন্তু রোজের জামাকাপড় রোজ ভাঁজ করি না। 2-4 দিন জামাকাপড় জমে, 2-4 দিন খাটের কোনায় পড়ে থাকে, তারপর জামাকাপড় ভাঁজ করি। তবে আজকে জানি না কেন এত ভালো হয়ে গেছি। দুপুরে কিছু জামাকাপড় জমেছিল, সেগুলোও ভাঁজ করে নিয়েছি। আবার এখন যে জামাকাপড়গুলো আছে এগুলো সব ভাঁজ করে তারপরেই বেরোবো ভাবছি। তবে জানো তো, ওই ভাঁজ করা জামাকাপড় তুলতেও আমার আবার 4-5 দিন লাগে। যদি আলনায় রাখার হয় তাহলে তো সঙ্গে সঙ্গে রেখে দিলাম, আর যদি আলমারিতে রাখতে হয় তাহলে আরও 2-4 দিন থাকবে, তারপরে আমি রাখবো। তো এদিকে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তবে নেতুবাবু আজকে আমাদের সঙ্গে যাবে না, ভীষণ কান্নাকাটি শুরু করেছে। ও থাকবে, ওর বন্ধুর বাড়িতে থাকবে। তো এখন ছোটি ওকে রাখতে গেল বন্ধুর বাড়িতে, আর আমি এখন অপেক্ষা করছি। সেই সাথে কাকিমা বলল কাকিমার জন্যে ছোলার শাক আর পালং শাক আনতে। আর আমি আবার আজকে কাকিমাকে একটু দায়িত্ব দিলাম। ওদিকে ঘোষ কাকা চলে এসেছে, কাকিমাকে বললাম তুমি তাহলে আমার জন্যে দুধটা একটু রেখে দিও। মানে আমি বেরিয়ে পড়েছি, তারপর দেখছি কাকা এসেছে।
এদিকে আমি আবার বাড়ি থেকে বেরোনোর সময় ভাবলাম বাইরে হয়তো অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু বাইরে এসে দেখছি ভালোই ঠান্ডা লাগছে। ছোটি তো বুদ্ধিমতির কাজ করেছে, ও তো চাদর পরে নিয়েছে, তবে আমি বিনা চাদরে চলে এসেছি। আর এখন হাটে এসেও বেশ ঠান্ডা লাগছে। ভেবেছিলাম আমরা 3টের সময় হাটে আসব, কিন্তু সেই আস্তে আস্তে আমাদের 4:30-এর বেশি বেজেই গেল। তো হাটে এসে প্রথমেই আমরা চলে এসেছি স্বর্ণকার কাকার দোকানে। ছোটির একটা নাকের ঠিক করানো ছিল, তো নাকেরটা ঠিক করানো হয়ে গেছে। ও ভেবেছিল এখান থেকেই নাকেরটা একটু পরে নেবে, তো বেশ কয়েকদিন নাকেরটা ওর নাকে ছিল না, তো সেই জন্যে নাকেরটা পরতেও একটু সমস্যা হচ্ছে। তো আমি বললাম চলো, এখন ঢোকাতে গেলে কোথায় পড়ে যাবে তখন খুঁজে পাবে না, তার থেকে বরঞ্চ বাড়িতে গিয়ে পড়ো। তো ওখান থেকে আমরা চলে এসেছি এখন মুদি দোকানে। এখান থেকে ছোটিরও টুকিটাকি কিছু নেওয়ার আছে, সেই সাথে আমিও 2 কিলো চাল নিয়ে নিলাম। চাল আছে, কিন্তু এসেছি যখন নিয়ে যাই 2 কিলো। মুদি দোকানের বাজার সেরে আমরা চলে এসেছি ফলের দোকানে। তো এখান থেকে 20টা কমলা লেবু আমি নিলাম, 10টা আমার জন্যে আর 10টা নেতুবাবুর জন্যে। আর তারপর চলে এলাম সবজি বাজারে। তো দুজন মিলে ঘুরে ঘুরে বেশ খানিকক্ষণ সবজি বাজার করে আমরা চলে এসেছি জুতোর দোকানে। এখান থেকে ছোটি নেতুবাবুর জন্যে আর ওর জন্যে 2টো জুতো নেবে, মানে ঘরে পরার জন্যে। তো এই যে পাটকাঠি নিয়ে এসেছে, মানে এটা হলো নেতুবাবুর পায়ের মাপ। ওকে আসার সময় বললাম চলো তোমার জন্য নতুন জুতো কেনা হবে। আমাকে কি বললো জানো, বলছে তুমি দেখে কিনে নিয়ে আসবে, মানে একদম সেই বড়দের মতন কথা। ওর একই কথা, ও আসবে না। আগে বাজারে আসার জন্যে কান্না করতো, আর এখন বাড়িতে থাকার জন্যে কান্না করে, কারণ ও না আজকাল এদিকে ওদিকে খেলতে চলে যায়। তো সেই জন্যে ওকে রেখে আসতেও ভয় লাগে। আর এদিকে আমাদের আজকে বাজারে অনেকটা দেরিও হয়ে গেছে, কারণ আমরা এসেছি দেরি করে। তো এখন চলে এসেছি মাছ বাজারে, তবে আজকে না বাজারে কারেন্ট নেই, বাজার করতে খুবই সমস্যা হচ্ছিল। তো মাছ বাজার থেকে ওই 500 মতো রুই মাছ নিলাম, আর তারপরে চলে এসেছি বাসনের দোকানে। এখান থেকে ছোটি গিফটের জন্য কিছু একটা নেবে, তো কি নেবে এখন সেটাই ভাবছে। ওই যে পাশের বাড়িতে কালকে জন্মদিন ছিল, আর নেতুবাবুকে হঠাৎ করেই এসে বলে গেছিল, যার জন্যে কালকে গিফট নিতে আসা হয়নি, তাই আজকে নিয়ে গিয়ে দিয়ে দেবে। এখান থেকে ছোটি ওই চা বাটিটা নিল, সেই সাথে ও ওর জন্য একটা তালা নিল। তো আমাদের বাজার মোটামুটি হয়ে গেছে, আর আমরা টোটোতে এসে বসে পড়েছি আর বাড়িতে চলেও এসেছি। তো বাজার করা তো হলো, ভেবেছিলাম বাজার অল্প স্বল্প করব, কিন্তু বাজারে গেলে কি আর অল্প স্বল্প হয়, এটা ওটা নিতে নিতে অনেক বেশি হয়ে যায়। কি কি এনেছি সেটা না হয় তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আগে কাকিমাদের শাকটা দিতে এলাম। এদিকে দেখছি কাকিমা এখন রান্না করছে, আর অপর্ণাকে বললাম আমার দুধটা একটু দিয়ে দাও। এই যে অপর্ণা গ্লাসে রেখেছে, গ্লাসটা আমাকে দিয়ে দিল। আর এবার এটা বাড়িতে নিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি এনেছি। এই যে 2 আঁটি মূলো নিয়েছি, সেই সাথে কিছুটা শিম এনেছি, আর এখানে আছে 2 আঁটি শাক, মানে লাল শাক। এটা লাল শাক নয়, এটাকে বলে পুনকো শাক সম্ভবত, আমি যদি ভুল না বলি। সেই সাথে পেঁয়াজ, ফুলকপি, আলু, লঙ্কা, গাজর, ডিম, টমেটো, ক্যাপসিকাম, কমলা লেবু, আর 2 রকমের চাল এনেছি, মানে 500 মতো বিরিয়ানির চাল এনেছি, আর সেই সাথে একটা ব্রেড। এর আগের হাটে আলু আনিনি, তাই আজকে না আলু আনতে গেছিলাম। সেই সাথে ভেবেছিলাম যদি কোনো সবজি পছন্দ হয় তাহলে 2-1টা সবজি নেব, তবে কত বাজার করে এনেছি দেখেছো। সেই সাথে আবার মাছও নিয়ে এসেছি, এর আগের হাটের মাছই আমার শেষ হয়নি। তো মাছগুলো ধুয়ে আমি এখন আলাদা আলাদা ছোট ছোট কন্টেনারে রাখি, যাতে যখন যতটুকু প্রয়োজন হয় ততটুকু বের করতে পারি। এর আগের দিন তো আরও ছোট ছোট কন্টেনারে 2টো করে রেখেছিলাম, সেগুলো তোমাদের আর দেখানো হয়নি, পরে কখনো দেখাবো। তো এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর একটুখানি পপকর্ন করে নিয়েছি। আর পপকর্ন করে প্রথমে নেতুবাবুকে একটু দিলাম, আর তারপর আমি একটুখানি চাও করে নিলাম। আর এবার এই চা পপকর্ন খেতে খেতে রান্নাবান্নার জোগাড়টাও করে নেব। আসলে আজকে দুপুরে তো তেমন কিছু রান্না করিনি, তাই রাতে একটু রান্নাবান্না করতে হবে। দুপুরে ভাতটা দুবেলার জন্য করেছিলাম, তবে তরকারি কিছু ছিল না। একবার ভেবেছিলাম শুধু ডাল সিদ্ধ করব, আর সেটা দিয়েই ভাতটা খেয়ে নেব। তারপরে ভাবলাম না, একটুখানি ডালই করে নিই, আর সেই সাথে একটু শিম ভেজে নেব, আর 1 পিস মাছ ভাজা করব। তো চলো এখন আমি রান্নাবান্না করি, তারপর রাতের খাওয়া দাওয়া করব, রান্নাঘরের কাজকর্ম সেরে তারপর আবার এডিট করতে বসবো। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।